শতবর্ষের ইতিহাস, ঐতিহ্য, রাজনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে লাকসাম ব্যাপকভাবে পরিচিত। অতীতের হোমনাবাদ ও মেহেরকুল পরগনার স্মৃতিবিজড়িত অমর কাহিনী ও মহাপুরুষের আধ্যাত্মিক পীর আউলিয়ার আগমন ও কিছু স্মৃতি অম্লান হয়ে আছে লাকসাম। ইতিহাস থেকে জানা যায়, নামকরণের পেছনে যে প্রবাদটি সবচেয়ে বেশি প্রচলিত সেটি হলো, কত লাকসাম কত বাতি খ্যাত। অতীতের হোমনাবাদ এলাকার একটি অংশ লক্ষ্য শাম, শাম মানে হচ্ছে বন্ধু। এই এলাকায় একসময় ছিল লক্ষ্য বন্ধুর বসবাস। এখানে লাটসাব ও ধনাঢ্য ব্যক্তিদের জমিদারি ছিল সবচেয়ে বেশি। অতীতে লক্ষ্য শাম থেকেই লাকসাম নামকরণের উৎপত্তি হয় বলে জানা যায়, যা বর্তমানে লাকসাম উপজেলা নামে পরিচিত। প্রিয় দর্শক, আমাদের প্রথম পর্বে লাকসাম জংশন এবং আমার স্মৃতিবিজড়িত বাড়িসহ লাকসামের কিছু তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমরা লাকসাম শহর ও তার আশেপাশের ঐতিহাসিক প্রাচীন নিদর্শনগুলোর তথ্য তুলে ধরার চেষ্টা করব, যার মধ্যে এশিয়ার মহিষী নারী শিক্ষার অগ্রদূত ব্রিটেনের রানী এলিজাবেথ কর্তৃক নবাব উপাধিতে ভূষিত নবাব ফয়জুন্নেসার জন্মস্থান ও জমিদার বাড়ি, মৈশান বাড়ি ও জগন্নাথ মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। কথা বলতে বলতে আমরা মৈশান বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছেছি। এটি হচ্ছে অতুল কৃষ্ণ রায় চৌধুরীর জমিদার বাড়ি। এই বাড়িকে সবাই মৈশান বাড়ি নামে চিনে থাকেন। এটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। এই বাড়িটি ছিল অতুল কৃষ্ণ রায় চৌধুরীর মূল বাড়ি। এটি লাকসাম বাইপাসের পাশেই দৌলতগঞ্জ পৌরভূমি অফিস থেকে 200 মিটার ভিতরে পূর্ব লাকসামের 8 নং ওয়ার্ডে অবস্থিত। অতুল কৃষ্ণ রায় চৌধুরী লাকসামের একজন প্রভাবশালী জমিদার ছিলেন। তার প্রভাব এত বেশি ছিল যে কেউ তার বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে যাওয়ার সাহসও করত না। তিনি লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় সহ ধর্মীয় বিভিন্ন অবকাঠামো নির্মাণে অবদান রেখেছিলেন। এই বাড়িটি ইট সুরকি ও সাদা চুনে বেষ্টিত রেলের পাত দিয়ে তৈরি নান্দনিক একটি প্রাসাদ, যা প্রায় 10 একর জায়গার উপর নির্মিত। অতুল কৃষ্ণ রায় চৌধুরী 1947 সালে দেশভাগের সময় ভারতের এক মুসলিম পরিবারের সাথে সম্পত্তি বদল করে কলকাতায় চলে যান। আশ্চর্যের বিষয় হলো, এই জমিদার বাড়িটির কোনো শিলালিপি বা প্রত্নতাত্ত্বিক কোনো তথ্যই পাওয়া যায়নি। এত বছর পরেও বাড়িটি এখনো আগের মতোই আছে। এটি এত বেশি সংরক্ষিত যে এই বাড়ির ভিতর কি আছে তা কেউ জানেন না। এমনকি কোনো পর্যটক আসলে তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। এই বাড়িটি নিয়ে এলাকার মানুষের ব্যাপক আগ্রহ থাকলেও কোনো এক অজানা কারণে সবকিছু আড়ালেই থেকে যায়। তথ্যসূত্রে জানা যায়, এই বাড়ির ভিতর ঘাট বাঁধানো একটি দিঘি রয়েছে। যদিও অতুল কৃষ্ণ রায় চৌধুরী ভারতে চলে গেছেন, কিন্তু এখনও তার পরিবারের কিছু বংশধর লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে তাদের আরেকটি বাড়ি রয়েছে, সেখানে বসবাস করে আসছেন। বর্তমানে এই বাড়িতে মৈশান পরিবার সদস্যরা বসবাস করছেন। তারা মুসলিম ধর্মাবলম্বী। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য না থাকার কারণে উপস্থাপন করতে পারলাম না। প্রিয় দর্শক, আমরা লাকসামের সেই ঐতিহ্যবাহী জায়গা যেখানে হচ্ছে জগন্নাথ, দেখতে পাচ্ছেন আমার পিছনে শ্রী জগন্নাথ বাড়ি, আর সেই জগন্নাথ বাড়ির পাশেই হচ্ছে আপনারা এই সাইডে দেখেন লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে আসলে আমার পড়ার সৌভাগ্য হয় নাই, কিন্তু আমার ভাইয়েরা কিন্তু এখান থেকে লেখাপড়া করেছেন। আজকে সেই ঐতিহ্যবাহী জায়গা, সেই প্রাচীনতম জায়গা, সেখানে এসেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাকসামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য আজকে আমি এখানে এসেছি। শ্রী জগন্নাথ বাড়িটাকে আমরা ঘুরে দেখব এবং সেই জগন্নাথ বাড়ির বিস্তারিত তথ্য উপাত্ত আপনাদের সামনে উপস্থাপন করব। তো দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এটি লাকসামের মধ্যে সবচেয়ে স্বনামধন্য বিদ্যালয়। স্কুলটি কুমিল্লা জেলার বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এখানে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, যার সাবেক নাম ছিল অতুল হাই স্কুল, 1923 সালে যুগের প্রয়োজনে
তৎকালীন সময়ের প্রয়াত প্রধান শিক্ষক বাবু গুরুম্ননাথ মিত্রের উদ্যোগে এবং তখনকার প্রভাবশালী জমিদার মাতা যশোদা রানী চৌধুরানীর সুযোগ্য 3 পুত্র অতুল কৃষ্ণ রায় চৌধুরী, নবীন কৃষ্ণ রায় চৌধুরী ও চন্দ্রকুমার রায় চৌধুরীর যৌথ উদ্যোগে ও ঐকান্তিক সহযোগিতায় এই ঐতিহাসিক বিদ্যালয়টি কুমিল্লার লাকসাম উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠে পরিণত হয়। এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি লাকসাম বাজার ও লাকসাম বাইপাসের কাছে নিউ রোডে অবস্থিত। বর্তমানে এই বিদ্যালয়ের পাশের হার এসএসসিতে 98.44% এবং এই বিদ্যালয় 2007 থেকে 2018 সাল পর্যন্ত টানা 11 বার জেএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়ে তার গৌরব ধরে রেখেছে। আমার ডান পাশে যে দিঘিটি দেখছেন এটি হচ্ছে লাকসামের ঐতিহাসিক জগন্নাথ দিঘি। এই দিঘিটি একটি প্রাচীনতম দিঘি। পূর্বে এই দিঘির কাঠামো এমন ছিল না। কিছুটা আয়তাক্ষেত্রের এই দিঘিটির 4 প্রান্তে 4টি পাকা ঘাট, যা ইট, সুরকি ও চিনির মিশ্রণে সুন্দর কারুকার্য খচিত অবস্থায় ছিল এবং সকল ধর্ম ও বর্ণের মানুষ ব্যাপকভাবে এই দিঘিটি ব্যবহার করত। তবে এই দিঘির পাড়েই হিন্দু সম্প্রদায়ের বসবাস থাকায় তারাই সবচেয়ে বেশি ব্যবহার করত। কালের বিবর্তনে এই দিঘিটি যেহেতু লাকসাম শহরের মধ্যমণি, তাই এই দিঘির চতুর্পাশে আবাসন গড়ে ওঠায় প্রতিনিয়ত ময়লা আবর্জনার স্তূপ জমে দিঘিটি প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে উঠছিল। ঠিক সেই সময় প্রায় 4 কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে 19 অক্টোবর 2020 সালে এর খনন কাজ শুরু করে 25 জুন 2021 সালের অধিক সময় ব্যয় করে দিঘির চারপাশে স্টিলের মজবুত খুঁটি ব্যবহার করে দিঘির চতুর্পাশে নানা প্রজাতির গাছ ও মানুষ চলাচলের রাস্তা করে আধুনিকতার ছোঁয়া নিয়ে আসে। এই দিঘির চতুর্পাশে বিকাল হলেই প্রচুর মানুষের সমাগম ঘটে, যা বিনোদনের কেন্দ্র বিন্দুতে রূপান্তরিত হয়েছে। এইভাবে লাকসামের প্রতিটি ঐতিহাসিক পরিত্যক্ত দিঘিকে খনন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তার আগের রূপ ফিরিয়ে দিয়ে আধুনিকতার ছোঁয়া অলঙ্কৃত করেছে। বন্ধুরা, দূরে যে মন্দিরটি দেখছেন এটি হলো লাকসাম জগন্নাথ মন্দির। এটি লাকসামের ঐতিহাসিক স্থাপনার একটি। এই মন্দিরটি রায়শাহের শ্রীযুক্ত অতুল কৃষ্ণ রায় চৌধুরীর পিতামহী যশোদা রায় চৌধুরানী কর্তৃক প্রতিষ্ঠিত। এই মন্দিরের প্রতিষ্ঠার সাল ছিল বাংলা 1311 সনের 7ই অগ্রহায়ণ। পুরাতন হিন্দু ঐতিহ্যের প্রচুর নিদর্শন রয়েছে এই লাকসামে। আমরা যে দ্বার দিয়ে প্রবেশ করছি এটি হলো সিংহদ্বার। প্রতি বছর এখানে ঘটা করে রথযাত্রা, জন্মাষ্টমী, কীর্তন ও মহাযজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে। মন্দিরের বেদিতে সুন্দর সুন্দর উপদেশমূলক উক্তি খচিত রয়েছে, যা মানুষের বাস্তবিক জীবনে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করা হয়। পুরাতন হিন্দু সম্প্রদায়ের ঐতিহাসিক সব প্রাচীন নিদর্শনের কেন্দ্রবিন্দু ছিল এই লাকসাম। কুমিল্লা জেলায় অনেকগুলো জগন্নাথ মন্দির রয়েছে। তার মধ্যে লাকসাম জগন্নাথ মন্দির অতি প্রাচীন। ধারণা করা হয় ত্রিপুরার মহারাজা দ্বিতীয় রত্নমাণিক্যের আমলে কুমিল্লায় কয়েকটি জগন্নাথ মন্দির স্থাপিত হয়। তার মধ্যে লাকসামের জগন্নাথ মন্দির একটি। কৈলাস সিংহ মহাশয়ের মতে যদিও 1685 খ্রিস্টাব্দে দ্বিতীয় রত্নমাণিক্য জগন্নাথ মন্দির নির্মাণ কাজ শুরু করেছিলেন, কিন্তু 1712 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করায় জগন্নাথ মন্দিরের কাজ সম্পন্ন করে যেতে পারেননি। পরবর্তীতে মহারাজা কৃষ্ণকিশোর মাণিক্য 1761 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ সম্পন্ন করেন। আশ্চর্যের বিষয় হলো রাজমালায় বর্ণিত হয়েছে জগন্নাথ মন্দিরগুলো কৃষ্ণ মাণিক্য কর্তৃক নির্মাণ করা হয়েছে। দর্শক, আপনারা হয়তো রাজমালা বিষয়টি বুঝতে পারেননি। রাজমালা হচ্ছে ত্রিপুরা ও রাজবংশের ইতিহাস। বিভিন্ন সময় চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও শ্রীহট্ট ত্রিপুরা রাজার অধিকারে থাকায় রাজমালায় ওইসব জায়গার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা। ত্রিপুরা মন্দিরের ন্যায় এই মন্দিরটি বাংলার টেরাকোটা স্থাপত্যের নিদর্শন বহন করছে। জগন্নাথ দিঘির পারে এটি হচ্ছে যশোদা চৌধুরানীর স্মৃতি মন্দির। যশোদা চৌধুরানীকে স্মরণে এটি নির্মাণ করা হয়েছিল। প্রিয় দর্শক, আমাদের এবারের গন্তব্য
প্রতীক্ষিত সেই স্থান বাংলার প্রথম নারী নবাব, নারী শিক্ষার অগ্রদূত জমিদার ফয়জুন্নেসা চৌধুরী রানীর বাড়ি। তার পূর্বে যেতে যেতে লাকসামের হাট বাজার ও শহর সম্পর্কে বিস্তারিত আলাপ করা যাক। ব্রিটিশ শাসন আমল থেকে লাকসাম শিল্প ও বাণিজ্যিক ভিত্তিক একটি সমৃদ্ধ নগরী। এই শহরের কাছে কাছে লুকিয়ে আছে ইতিহাস ও ঐতিহ্যের বিশাল ভাণ্ডার, যা এক কথায় বলে শেষ করা যাবে না। কুমিল্লা বিশ্ব রোড থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এই শহরটির অবস্থান। এই শহরের আয়তন প্রায় 19.86 বর্গ কিলোমিটার। বাংলাদেশের যে কয়টি প্রথম সারির পৌরসভা রয়েছে তার মধ্যে লাকসাম পৌরসভা একটি। জমিদারি প্রথা থেকে বর্তমান পর্যন্ত লাকসাম অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ। এখানকার প্রধান উৎপাদিত ফসলগুলো হলো ধান, গম, আলু, বেগুন, টমেটো ও নানা প্রজাতির শাকসবজি। এই শহরটি শিল্পবান্ধব হওয়ায় এখানে রয়েছে ময়দার মিল, তেলের মিল, সিগারেট ফ্যাক্টরি সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এই শহরের বাজারগুলোতে প্রচুর মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যেখানে লক্ষ লক্ষ টাকার লেনদেন সংগঠিত হয়ে থাকে। এই সব বাজারের কাঁচামালের যোগানদানের প্রধান উৎস হলো ঢাকা, চট্টগ্রাম, চৌমুহনী ও চাঁদপুর। এই শহরে রয়েছে আধুনিক সুপার শপ ও শপিং মল, ব্যাংক, বিমা, হোটেল ও শিক্ষা প্রতিষ্ঠান। রয়েছে মানসম্মত হাসপাতাল। তবে পূর্বে বর্তমানের মতো এত সুযোগ সুবিধা ছিল না। এখানকার অবকাঠামোগুলোর ব্যাপক পরিবর্তন ঘটেছে। গড়ে উঠেছে সারি সারি সুউচ্চ বিল্ডিং। কালের বিবর্তনে এই শহরের পরিবর্তন হলেও এখনও রয়ে গেছে প্রাচীনতম নিদর্শন। এই বাজারটির নাম হচ্ছে দৌলতগঞ্জ বাজার। আমরা লাকসামের সদর রোড পার হয়ে ব্যাংক রোডের রাস্তা ধরে এগিয়ে চলেছি। লাকসামের সবচেয়ে ব্যস্ততম স্থান হচ্ছে এটি। এখানে সর্বদা মানুষের পাশাপাশি মালবাহী গাড়ির জ্যাম লেগেই থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মানুষের নিত্য প্রয়োজনীয় বাঁশের তৈরি বিভিন্ন কারুশিল্প নিয়ে বিক্রেতারা বসে আছে বিক্রি করার জন্য। এই লোকশিল্পের কাজগুলো লাকসামের আশেপাশের গ্রামগুলো থেকে আসে। প্রতিনিয়ত এই শহরে মানুষের সংখ্যা বেড়েই চলেছে। পূর্বে কাঁচা বাজারের সীমাবদ্ধতা যদিও রেল লাইনের পাশে কবুতর বাজার পর্যন্ত ছিল, কিন্তু বর্তমানে জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমার বাঁ পাশে দৌলতগঞ্জ স্টেশনের সাথে নতুন এই বাজারটি প্রতিষ্ঠিত হয়েছে, যা দৌলতগঞ্জ নতুন বাজার হিসেবে সবার কাছে পরিচিত। এটি একটি সুবিশাল বাজার। এখানে শুধু কাঁচামালের বাজার নয়, রয়েছে মাছ বাজার, হোলসেল বাজার, কাপড়ের বাজার, বিছানার বাজার ও স্বর্ণের বাজার সহ শত শত দোকান। এখানকার মানুষের অসচেতনতার কারণে এই বাজারে প্রায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে থাকে, যা 2017 ও 2021-এর অগ্নিকাণ্ড বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রিয় দর্শক, আমরা কিন্তু চলে এসেছি এখন বর্তমানে লাকসামের হকার্স মার্কেটে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় মার্কেট এই সাইডে, আর এই সাইডে হচ্ছে কাঁচা বাজার। এখানে হচ্ছে রাস্তার পাশে কিন্তু মাছের দোকানগুলো বসেছে। দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের মাছ। এগুলো কি চাষের মাছ? দেশি মাছ। আচ্ছা, দেশি। এই মাছগুলো কোত্থেকে আসে? লাকসামের মাছ। লাকসামের আশেপাশে এটার খামার। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে বেশিরভাগই হচ্ছে কি চাষের মাছ। এখানে নদীর মাছ, সমুদ্রের মাছ কি খুব কম আসে নাকি? আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু চাষের মাছ না, এখানে আপনারা পাবেন হচ্ছে সমুদ্রের বিভিন্ন ধরনের প্রজাতির মাছ, এমনকি কাঁকড়া শুদ্ধ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কাঁকড়াও বিক্রি করছে। দর্শক, এই যে লাকসাম কিন্তু একটা খুব, এই কুমিল্লার মধ্যে সবচেয়ে প্রপার যদি শহর থাকে কুমিল্লার পরে কিন্তু লাকসামের স্থান। এবং লাকসামের আশেপাশে কিন্তু প্রচুর গ্রাম রয়েছে। আর লাকসাম হচ্ছে মূল পয়েন্ট, সেন্টার পয়েন্ট যাকে বলে। এখান থেকে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় বাজার। এই বাজার থেকে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী, মাছ, মাংস সব কিছু কিন্তু ক্রয় করে থাকে। এবং প্রত্যন্ত এলাকা থেকে মানুষ এখানে আসে। এখানে এসে কিন্তু তাদের প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য সামগ্রী আছে এখান থেকে কিন্তু ক্রয় করে নিয়ে যায়। লাকসাম এই কুমিল্লা জেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং পপুলারিটি একটা শহর, অনেক আদি এবং ঐতিহ্যবাহী একটি নগরী। এবং সেই নগরীর এই বাজারটি হচ্ছে আগে কিন্তু এই বাজারটি ছিল না, বাজার আরও অনেক দূরে ছিল। এখানে কিন্তু টোটালি খালি একটা জায়গা ছিল।
পরবর্তীতে মানুষের সমাগম এবং ব্যস্ততার কারণে এই বাজারটি কিন্তু এখানে নিয়ে এসেছে এবং এখান থেকে এখন একটু প্রচার প্রসারণা আরও বিস্তৃতি লাভ করেছে, মানুষের আনাগোনা বেড়েছে, বিভিন্ন জেলার মানুষ এই লাকসমে এসে বসতি স্থাপন করছে দিন দিন এবং এখানে গণবসতিপূর্ণ একটি শহর হিসেবে কিন্তু রূপান্তরিত হয়েছে। ভবিষ্যতে এটা আরও বেশি প্রচারণা প্রসারিত হবে এবং লাকসামের আরও উন্নয়ন হবে, আরও অবকাঠামো পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। কালের বিবর্তনের কারণে কিন্তু মানুষের কিন্তু পরিবর্তন হয়, শহর নগরের পরিবর্তন হয়, আর আপনারা সেটাই তার একমাত্র জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনার সামনে যে ব্রিজটি দেখছেন এটি পশ্চিমগা কলেজ রোড প্রবেশের মূল ব্রিজ। এই ব্রিজটি ডাকাতিয়া নদীর উপরে নান্দনিক অবকাঠামো রূপে পুনর্নির্মাণ করা হচ্ছে। অতীতে এখানকার স্ট্রাকচার এমন ছিল না, এখানে ছিল লোহার ব্রিজ। তখনকার সময় পশ্চিমগা ও নবাব ফয়জুন্নেসার বাড়িতে যাওয়ার একমাত্র সড়ক পথ ছিল এটি। ব্রিজটি সংস্কার করা হচ্ছে বিদায় এখানে আপাতত যাতায়াত বন্ধ রয়েছে। তবে ব্রিজের কাজ ধরার পূর্বে যাতায়াতের জন্য বিকল্প রাস্তা করা হয়েছে। আমরা সেই রাস্তা ধরে এগিয়ে চলেছি। আমার ডান পাশে হলুদ যে স্থাপনাটি দেখছেন এগুলো হলো গুদাম ঘর। সরকারি চাল, ডাল, গম সহ বিভিন্ন শস্য এই গুদাম ঘরে মজুত করা হয়। পশ্চিমঘাট জেলা পরিষদ হওয়ার কারণে সর্বদা এখানে ব্যস্ততা লক্ষ্য করা যায়। কালের বিবর্তনে অধিক বসতি হওয়ার কারণে এখানে পরিবর্তন হয়েছে প্রকৃতি ও পরিবেশের। গড়ে উঠেছে পরিকল্পিত সুউচ্চ নগরী, যা কুমিল্লা শহরকেও হার মানায়। কে বলবে একসময় এই ডাকাতিয়া নদী দিয়ে লঞ্চ, স্টিমার যাতায়াত ও দেশ বিদেশে পণ্য আমদানি রপ্তানি করা হতো। পূর্বে ডাকাতিয়া নদী এমনটি ছিল না, অনেক প্রশস্ত ছিল নদীর স্রোতধারা। অবৈধ স্থাপনা ও নদী ভরাটের কারণে আজ ছোট খালে পরিণত হয়েছে। নদী পার হয়ে চোখে পড়ল উন্নয়নমূলক কর্মকাণ্ড। প্রতি বছর পুরো লাকসামের কোনো না কোনো স্থানে এইরূপ উন্নয়নমূলক কর্মকাণ্ড চলতেই থাকে। প্রিয় দর্শক, আমরা কিন্তু লাকসামের পথে প্রান্তরে এবং বাজারগুলোতে কিন্তু ভিজিট করছি। আর এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি দোকান, যেখানে হচ্ছে বিভিন্ন নানা প্রজাতির দেশি বিদেশি বার্ডস, মুরগি, পাখি সব কিছু এখানে রয়েছে। আসলে যে শহর অঞ্চলে সব কিছু পাওয়া যায় তা না। লাকসাম কিন্তু একটা শহর, কুমিল্লার দ্বিতীয় শহর বলা হয় লাকসামকে, এবং এখানে কিন্তু আপনার প্রয়োজনীয় সব কিছু পাবেন। আমার সামনে এখানে দোকানের মালিক রয়েছে। আপনার নাম কি? খোকন। তো কতদিন হলো আপনার এই দোকানটা দিয়েছেন? এই দোকান আসতে 1.5 বছর। 1.5 বছর? 1.5 বছর। আচ্ছা আচ্ছা। তো এখানে কেমন কাস্টমারের চাহিদা কেমন হচ্ছে? আপনার কাছে কী জিনিসগুলো সবচেয়ে বেশি চায়? যে শৌখিন মুরগিগুলো বেশি চায়, শৌখিন পাখি, শৌখিন পাখিগুলো যেগুলা গ্রামে অ্যাভেলেবেল পাওয়া যায় না, আমাদের এখানে আসে, আমাদের এখান থেকে নেয়। আচ্ছা, আমি যে এখানে দেখতে পাচ্ছি যে ঝুটিওয়ালা মুরগি, এই যে এইগুলোর দাম কত কেমন? এগুলোর নাম হলো পুলিশ ক্যাপ। এগুলা এই যে বাচ্চা পুলিশ ক্যাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার প্রাইস কেমন? এটার প্রাইস হলো, এগুলা যে সাইজ আছে এই সাইজটা জোড়া 2000 থেকে 1500 টাকা। 1500 থেকে 2000 টাকা। 2000 থেকে 1500। আবার এখানে বড় বড় মুরগি, এই মুরগিটার নাম কি? এটা এগুলার বড়টা। আচ্ছা, এটা হলো বড়টা। এটার রেট কেমন? প্রিয় দর্শক, দেখলেন তো যে শুধু মুরগি আমরা খাই, কিন্তু বিভিন্ন নানা প্রজাতির দেশি প্রজাতির, বিদেশি প্রজাতির মুরগি রয়েছে, যেগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি এবং দেখতে আকর্ষণীয় এবং কোয়ালিটি সম্পন্ন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব ধরনের মানুষের চাহিদা অনুযায়ী কিন্তু মুরগির বাচ্চা রয়েছে, নিচে খরগোশ দেখতে পাচ্ছেন। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনার দোকানে আসলে কিন্তু আপনি কিন্তু কোনো না কোনো কিছু এখানে এসে পাবেনই আপনার চাহিদা অনুযায়ী।
অবশেষে পথঘাট অলিগলি পার হয়ে নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছলাম। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক জমিদার নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর স্মৃতি বিজড়িত বাড়ি। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র মহিলা নবাব ও নারী শিক্ষার পথিকৃৎ। তিনি 1834 খ্রিস্টাব্দে কুমিল্লা তৎকালীন ত্রিপুরা জেলার এই পশ্চিমগা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আহমেদ আলী চৌধুরী ও মাতা আফরুন্নেসা। ফয়জুন্নেসার পিতাও ছিলেন একজন নামকরা জমিদার। ফয়জুন্নেসা বাবা মার প্রথম কন্যা সন্তান। তিনি জমিদার বংশের মেয়ে হিসেবে বেশ আরাম আয়েশের মধ্য দিয়ে বেড়ে ওঠেন। মোগল রাজত্বের উত্তরসূরি এই মহিষী নারীর 2 ভাই ও 2 বোন ছিল। আহমেদ আলীর পূর্বপুরুষ দিল্লির বাদশাহ শাহ আলমের কাছ থেকে সনদ লাভ করে হোমনাবাদ পরগনা জমিদার হন। ভাইয়েরা ছিল ফয়জুন্নেসার বয়সে বড়, একজনের নাম ইয়াকুব আলী চৌধুরী, আরেকজনের নাম ইউসুফ আলী চৌধুরী। বোনেরা ছিল ফয়জুন্নেসার বয়সে ছোট, একজনের নাম লতিফুন্নেসা চৌধুরানী ও আরেকজনের নাম আমিরুন্নেসা চৌধুরানী। প্রিয় বন্ধুরা, নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর জীবনী এক বাক্যে বলে শেষ করা যাবে না। তিনি জমিদারির পাশাপাশি তার ব্যক্তিজীবন, সমাজ, সংস্কৃতি, শিক্ষা ও সাহিত্য চর্চা সহ বিবিধ কর্মকাণ্ডে অবদান রেখে গেছেন, যা সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দূরে লোকটি দাঁড়ানো অবস্থায় যে দ্বারটি দেখছেন, এটি হচ্ছে পুরো বাড়ির একমাত্র প্রবেশদ্বার। চমৎকার নির্মাণ কৌশল আজও কালের সাক্ষী হয়ে একাকী দাঁড়িয়ে আছে এই বাড়িটি। ছোটবেলা থেকে লেখাপড়ায় তার প্রচুর আগ্রহ দেখে ফয়জুন্নেসার বাবা মেয়ের জন্য গৃহশিক্ষক নিযুক্ত করেন। তিনি কঠোর নিয়মানুবর্তিতা পালন করে তার জ্ঞান স্পৃহাকে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলত করে তোলেন। গৃহশিক্ষকের সাহায্যে ফয়জুন্নেসা খুব দ্রুত কয়েকটি ভাষার উপর গভীর জ্ঞান অর্জন করতে সক্ষম হন। তার মধ্যে বাংলা, আরবি, ফার্সি ও সংস্কৃত এই 4টি ভাষায় ব্যুৎপত্তি লাভ সহ ফয়জুন্নেসার এই প্রতিভা স্ফুরণে তার শিক্ষক তাজউদ্দিনের অবদান অতুলনীয়। সালে বড়ুরাজ জমিদার সৈয়দ মোহাম্মদ গাজীর সাথে নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর বিয়ে হয়। তিনি ছিলেন মোহাম্মদ গাজীর দ্বিতীয় স্ত্রী। তার দাম্পত্য জীবন খুব একটা সুখের হয়নি। এক পর্যায়ে তাদের বিচ্ছেদ ঘটে। স্বামী বিচ্ছেদের পর তিনি সমাজ সংস্কার ও গঠনমূলক কাজে আত্মনিয়োগ করেন। কথিত আছে, নবাব ফয়জুন্নেসা 1871 সালে বিয়ের 17 বছর পর জানতে পারেন তার স্বামীর আরেকটি স্ত্রী আছে। তাই সতীন থেকে পৃথক থাকার জন্য তিনি তার বিয়ের কাবিনের 1,01,000 টাকা দিয়ে পশ্চিম গায়ে 3.5 একর জমিতে এই বাড়িটি নির্মাণ করেন। এই বাড়িটি নির্মাণ করতে প্রায় 3.5 বছর সময় লেগেছিল। সৈয়দ মোহাম্মদ গাজী ছিলেন ফয়জুন্নেসার ফুফাতো ভাই। তাদের বিবাহিত জীবনে 2 কন্যা সন্তান ছিল, আসাদুন্নেসা ও বদরুন্নেসা। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী জমিদারি পরিচালনার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন। তাছাড়া তিনি বুদ্ধিতে, বিচক্ষণতা ও কর্মদক্ষতায় অন্যদের তুলনায় অনেক বেশি এগিয়ে ছিলেন। তাই 1873 সালে তার বাবা জমিদার আহমেদ আলী চৌধুরী মারা যাওয়ার পর তিনি পশ্চিম গায়ের জমিদারি লাভ করেন এবং 1885 সালে তার মা আরফান্নেসা চৌধুরানী মৃত্যুর পর তিনি সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হন। ঐতিহাসিক বাড়িটি অযত্ন ও অবহেলার কারণে প্রায় ধ্বংসের মুখে পতিত হয়েছে। ভবনের দেওয়ালে শ্যাওলা ও গাছগাছালি জন্মাচ্ছিল এবং দেওয়ালের আস্তর খসে খসে পড়ে ইট দেখা যাচ্ছিল। আশা করি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ভবনটি সংস্কার করে তার পূর্ণ রূপ ফিরিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু নবাব ফয়জুন্নেসার কটেজ মানে হাউসের ভিতরে আছে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন, একটু কাছে আসো, আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন কি একটা অবস্থা। মানে এটা এত বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গতকালকেই আমি জিজ্ঞেস করছিলাম একজনকে, উনি আমার পাশে আছেন। আপনি বলেন তো এটা বিস্তারিত কি হয়েছে। আসেন, সামনে আসেন, কেমন সামনে আসেন, আসেন।
বলেন যে এখানে কালকে রাত্রে এগুলো কি এভাবে কেন? কালকে আমি এটা পুরোটাই পরিষ্কার করছি। জি। কালকে হঠাৎ দেখি যে ধুম করে এক আওয়াজ হয়েছে, আওয়াজ দেখি যে ওয়ালের এক অংশ নিচে পড়ে আসে। যেটার অবস্থা খুব ভয়ানক। পুরো বাড়িতে কি এই অবস্থা? একই অবস্থা। ওই যে বড় বড় যেটা, ওইটা তো বৃষ্টি পড়ে। ওটা তো বৃষ্টি পড়ে। হ্যাঁ। সরকারের পক্ষ থেকে কেউ কি আসে না এখানে? আসে তো, কাজের কোনো কার্যকর হয় না, অগ্রগতি নেই। আপনারা শুনলেন তো যে এখানে সরকারি অনেক লোক আসে এবং কি প্রতিদিন এখানে কিন্তু পর্যটকের উপস্থিতি থাকে। আমি এখনো আইসা অনেক পর্যটককে দেখেছি বৃষ্টির মধ্যে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো কন্টিনিউ এই জায়গাটার মধ্যে কিন্তু পর্যটক কিন্তু রেগুলারলি আসে, আর বিশেষ করে অবশ্যই শুক্রবারে, তাই তো? শুক্রবারে বেশি, শুক্রবার প্রচুর লোকের এখানে সমাগম হয়। যেহেতু এটা একটা প্রাচীন ঐতিহ্যময় একটি স্থান এবং এমন একজন ব্যক্তির যে নাকি নারীর জাগরণের মূল উদ্যোক্তা ছিল, নবাব ফয়জুন্নেসা, তারই বাড়ি এটা। সেই বাড়িটাকে এইভাবে রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন এটা অবস্থা কিন্তু উন্নতির পরিবর্তে অবনতি কিন্তু হচ্ছে। তো এইটাকে গভর্নমেন্টের যারা এখানে পদোন্নতিক নিদর্শনে যারা রয়েছে, সরকারি প্রশাসনিক কর্মকর্তা রয়েছে, এটার দায়িত্বে যারা রয়েছে, অন্ততপক্ষে এইটাকে সংস্কার করে যাতে এখানে একটি মিউজিয়ামের ব্যবস্থা করে দেওয়া হয়। এখানে এসে যাতে মানুষ ইতিহাস, ঐতিহ্য এবং বাংলার প্রাচীনতম বিষয়গুলো নিয়ে তারা যাতে আরও বেশি বেশি করে জানতে পারে এবং মানুষকে বলতে পারে, সেটাই আমরা সরকারের কাছে জোরদার দাবি জানাবো। তো দর্শক, চলুন আমাদের সাথে, আমরা অবশ্যই আপনাকে পুরো বাড়িটাকে ঘুরে ঘুরে দেখাবো। চলুন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবাব ফয়জুন্নেসা যে ঘরের ভিতরের যে অবস্থান, সেগুলো আপনাদেরকে আমরা দেখাইলাম। ভিতরে কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে, কিন্তু বাইরের স্ট্রাকচারটা খুবই অত্যন্ত মনোমুগ্ধকর এবং দেখার মতো। আগের যে ইতিহাস, ঐতিহ্য এবং নবাবীর যে একটা স্ট্রাকচার রয়েছে, সেটা কিন্তু দূর থেকে এখানে তাকালে কিন্তু সেটাকে অনুধাবন করা যায়, বোঝা যায়। আপনারা যদি পিছনে দেখেন, খুব সুন্দরভাবে আপনার স্ট্রাকচারটাকে তৈরি করা হয়েছে এবং এইখানে আসলেই মনে হয় যে আমরা সেই পুরানো প্রাচীনতম সময়ের মধ্যে অবস্থান করছি। মনে হয় না যে এটা আধুনিক যুগ, সেই আমরা নবাবী আমলের সেই জমিদার বাড়ির সামনে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে, ফুলের গাছ দেখা যাচ্ছে। এগুলো কিন্তু আমি আগেরবার যখন আসছিলাম তখন কিন্তু দেখি নাই, এগুলো ছিল না। তো এখানকার যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে তারা কিন্তু সেটাকে সুন্দর করার চেষ্টা করতেছে, কিন্তু বিল্ডিং সংস্কার করার জন্য কিন্তু তারা পাচ্ছে না। তারা সরকার এবং প্রশাসনের কিন্তু সাহায্য সহযোগিতা কামনা করছে যাতে এটাকে আরও বেশি করে ডেভেলপ করে মানুষকে এখানে আনা যায় এবং দর্শনার্থী যাতে এখানে আসে, এবং কি এখানে প্রচুর পরিমাণে কিন্তু দর্শনার্থী আসে। তো সরকার অবশ্যই এটাকে ইতিবাচক দিক থেকে বিবেচনা করবেন এবং এটাকে সংস্কার করে দ্রুত মানুষের জন্য সেটাকে উন্মুক্ত করে দিবেন। ফয়জুন্নেসা ছিলেন হোমনাবাদ পরগনার জমিদার। তিনি তার চিন্তা, কাজ, কর্মে ছিলেন সে সময়ের চেয়ে অনেক বেশি আধুনিক। সেকালের সমাজ ব্যবস্থার সব ধরনের বাধা পেরিয়ে তিনি সম্পূর্ণ কুসংস্কার মুক্ত সমাজ গঠনে মনোযোগ দিয়েছিলেন। তাই একজন নারী হয়েও সেই সময় জমিদারির কঠোর দায়িত্ব তিনি সফলভাবে পালন করতে পেরেছেন। তিনি নির্ভীকভাবে শাসন কার্য পরিচালনা করেন। তিনি জীবনের শেষ প্রান্তে ওয়ারিশদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেন আর নিজ জমিদারি পরিণত করেন ওয়াকফ সম্পত্তি হিসেবে। এই হচ্ছে নবাব ফয়জুন্নেসার মূল বাড়ি, এটার ভিতরে উনি থাকতেন। আর এটা হচ্ছে বাড়ির অন্দরমহল ভিতরের। এখানে একটি লোহার গেট দেখতে পাচ্ছেন। এই যে এটা হলো ভিতরের স্ট্রাকচার, ভিতরের দেখতে পাচ্ছেন। এই যে বিশাল বাড়ি। আচ্ছা, এটা কি? এটা
এটা রংমহল। দর্শক, আমার পিছনে যেটি দেখছেন, যে স্ট্রাকচারটা দেখছেন, এটা হচ্ছে সে সময় নবাব বাড়িতে রংমহল ছিল। তো বিদেশি বিভিন্ন পর্যটকরা যারা এখানে ওনার সাথে দেখা করতে আসতো, এই রংমহলেই কিন্তু জলসার আয়োজন করা হতো। এবং পাশাপাশি এইটা হচ্ছে ওনার থাকার স্থান, যেখানে উপরে উনি ছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটারও কিন্তু খুব খারাপ একটা অবস্থার মধ্যে রয়েছে। এটাও দেখতে পাচ্ছেন যে খুব খারাপ একটা অবস্থার মধ্যে রয়েছে। সবগুলোকেই কিন্তু সংস্কার করে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। এই দেখেন প্রাসাদে ওঠার সিঁড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রাসাদে ওঠার সিঁড়ি। দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা, জরাজীর্ণ অবস্থায় রয়েছে এখন। সে এত বছর পুরনো বাড়ি এখনো কত স্ট্রংলি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। আগে গেল আচ্ছা, এই পর্যন্তই। এখানে বসবাস করে দিলা, আমরা ভিতরে যাব না, জাস্ট আপনাদেরকে পজিশনটা দেখে না। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে পাখি এখানে বাসা করছে কত সুন্দর করে। এটা কি আবাবিল পাখি বলে? হ্যাঁ, এই সে আবাবিল পাখি, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মক্কা নগরের সময়কার যে পাখি, সর্বদল যারা বিশাল ঝাঁক নিয়ে শত্রুপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়ছিল, সে আবাবিল পাখি আজকে আমি এখানে দেখতে পেলাম খুব কাছ থেকে। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা নওয়াব। তিনি সমাজ সংস্কারের অংশ হিসেবে মেয়েদের শিক্ষার প্রতি জোর প্রচেষ্টা করেন। 1873 সালে বেগম রোকেয়ার জন্মের 7 বছর পূর্বেই নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে তিনি মেয়েদের জন্য কুমিল্লায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। উপমহাদেশের বেসরকারিভাবে প্রতিষ্ঠিত মেয়েদের প্রাচীন স্কুলগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। রক্ষণশীল সমাজের অন্তঃপুরবাসিনী এই নারী নিজের চেষ্টায় যে জ্ঞান অর্জন করেছেন, তার যথাযথ প্রতিফলন লক্ষ্য করা যায় নিজেকে সমাজে প্রতিষ্ঠার মাধ্যমে। তিনি সর্বক্ষেত্রে সমানভাবে অতুলনীয় নারী হিসেবে নিজেকে তুলে ধরেছেন। শিক্ষা, সমাজ কল্যাণ ও সেবায় তিনি যে উদাহরণ রেখে গেছেন তার তুলনা হয় না। কেবল সমাজসেবায় নয়, তিনি সাহিত্য সাধনায়ও অনন্য অবদান রেখেছিলেন, যার উদাহরণ রূপজালাল কাব্যগ্রন্থ। এটি পদ্য ও গীতি আলেখ্যে 1876 সালে প্রকাশিত হয়। বলা হয়ে থাকে এটি বাংলার কোনো নারী মুসলমান লেখকের প্রথম প্রকাশিত গ্রন্থ। রূপজালাল মূলত রূপকের আশ্রয়ে নওয়াব ফয়জুন্নেসার আত্মজীবনীমূলক রচনা। এরপরে আরও 2টি কবিতার বই প্রকাশিত হয়, সঙ্গীত লহরী ও সঙ্গীত সার। ইতিহাস থেকে জানা যায় কুমিল্লার তদানীন্তন জেলা প্রশাসক মিস্টার ডগলাস ওই জেলার জন্য জনহিতকর সংস্কারমূলক একটা পরিকল্পনা হাতে নিয়ে অর্থের অভাবে বড় বিপদে পড়েন। তৎকালীন অর্থশালী বিত্তবান হিন্দু জমিদারের কাছে তিনি প্রয়োজনীয় অর্থঋণ হিসেবে চেয়েছিলেন, কিন্তু অর্থের পরিমাণ শুনে সবাই তাদের অপারগতা জানান। মিস্টার ডগলাস কিন্তু কোনো মুসলমান জমিদারের কাছে এই আবদার জানাননি। তার বদ্ধমূল ধারণা ছিল যে মুসলমানের কাছে তিনি কোনো সাহায্যই পাবেন না, কারণ ইংরেজদের প্রতি তারা ছিল বিরূপ মনোভাবাপন্ন। তাছাড়া পশ্চিম গায়ের জমিদার ছিলেন একজন নারী। এলাকার সংস্কার প্রকল্পে যখন কোনো হিন্দু পুরুষ জমিদার সাহায্যের হাত বাড়ালেন না, তখন একান্ত নিরুপায় হয়ে মিস্টার ডগলাস জমিদার ফয়জুন্নেসা চৌধুরানীর কাছে সাহায্য কামনা করেন। দূরদর্শী জমিদার ফয়জুন্নেসা মিস্টার ডগলাসের সংস্কারমূলক পরিকল্পনার খুঁটিনাটি সবিশেষ মনোযোগ সহকারে পরীক্ষা নিরীক্ষা ও জনকল্যাণ কতটুকু হবে তা ভেবে দেখার জন্য সময় নেন। এরপর তিনি প্রকল্পটি ভালোভাবে পরীক্ষা করে দেখেন। এক পর্যায়ে জনকল্যাণের কথা ভেবে প্রয়োজনীয় অর্থের সম্পূর্ণটাই একটা তোড়ায় বেঁধে একখানি চিঠি সহ মিস্টার ডগলাসের কাছে পাঠিয়েছিলেন। তিনি চিঠিতে লিখেছিলেন, মিস্টার ডগলাসকে
আমি জনকল্যাণমূলক যেসব কাজ করতে চেয়েছিলাম তা আপনার হাত দিয়েই হোক এই আশাই করছি। ফয়জুন্নেসা আরও বলেছিলেন, ফয়জুন্নেসা যে টাকা দেয় তা দান হিসেবে দেয়, কর্জ হিসেবে নয়। প্রিয় দর্শক, আমরা কিন্তু চলে এসেছি সেই ঐতিহ্যবাহী পশ্চিমগায় নবাব ফয়জুন্নেসার সমাধিতে। আমার বরাবর যে সমাধিটি দেখছেন, এই যে এখানে, এটা হচ্ছে নবাব ফয়জুন্নেসার সমাধি। আর এখানে দেখতে পাচ্ছেন ভিতরে আরও সমাধি রয়েছে, মসজিদ পিছনে রয়েছে মসজিদ। তো আমরা যখনই কোথাও কোনো জায়গায় ডকুমেন্টারি করতে যাই তখন প্রকৃতি কেন জানি আমাদের সাথে অশুভ আচরণ করে। আর দেখতে পাচ্ছেন খুব ঝড় তুফান বাতাস, ব্যাপক বাতাস, বৃষ্টি আসবে। হ্যাঁ, বৃষ্টির মধ্যেও আমরা কি করছি আপনাদের জন্য এই যে তথ্যগুলো কালেকশন করছি। আপনারা আসুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেকের সমাধি রয়েছে। প্রথমে যে সমাধিটি দেখছেন এটি হলো নবাব ফয়জুন্নেসার সমাধি। তিনি 1834 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ও 23 সেপ্টেম্বর 1903 সালে মৃত্যুবরণ করেন। পাশে যে কবরটি দেখছেন তিনি হলেন ফয়জুন্নেসার অত্যন্ত আদরের মেয়ে বদরুন্নেসার সমাধি। তারপরে আরও রয়েছে, হ্যাঁ, এখানে হচ্ছে আলহাজ সৈয়দ শাহ আজহারুল হক, ওনারই বংশধর। এইভাবে বংশধরেরা এখানে সমাহিত অবস্থায় রয়েছেন। এক সময় যারা নারী জাগরণের প্রতিকৃতি যাকে বলা হতো নবাব ফয়জুন্নেসাকে, সেই ফয়জুন্নেসার সমাধি আজকে নীরবভাবে এখানে কালের সাক্ষী হয়ে পড়ে রয়েছে। আর স্মৃতি হয়ে রয়েছে ওনার সেই বাসস্থান এবং ওনার বাড়ির পাশেই সুন্দর একটি মসজিদ, যেখানে এখনও মুয়াজ্জিনের আজানের ধ্বনি শোনা যায় এবং মানুষ এখানে লাখো প্রাণ মুসল্লিরা ঈদের সময় প্রচুরভাবে, এই যে আমি যে জায়গাটার মধ্যে আছি সেটা হচ্ছে কি ঈদগাহ মাঠ, এইখানে কিন্তু প্রচুর মানুষের ঈদের সময় নামাজ পড়ে, এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আর প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ এখানে মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে এখানে মানুষ আসে, নামাজ পড়ে এবং তাদের পরিবার যারা আছে, সদস্য আছে, তাদের জন্য দোয়া করে। অনিন্দ স্থাপত্য শৈলী ও 10 গম্বুজ বিশিষ্ট নান্দনিক ডিজাইনের যে মসজিদটি দেখছেন এটি হচ্ছে নবাব ফয়জুন্নেসা জামে মসজিদ। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী কুমিল্লার লাকসামে তার জমিদার বাড়ির পাশে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেন। মসজিদটি দেখতে খুবই নান্দনিক। তৎকালীন ফয়জুন্নেসা চৌধুরানী এই মসজিদটিতে পুরুষদের সাথে সাথে নারীদেরও নামাজ পড়ার ব্যবস্থা রাখেন। মসজিদটি 1903 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা মসজিদের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি। মসজিদের দেওয়ালয় কাঠামো ও নান্দনিকতার দিক থেকে মুঘল স্থাপত্যের কিছু আঁচ পাওয়া যায়। মসজিদটির ভেতরের দেওয়াল, মিম্বার আর মুয়াজ্জিনের আজান দেওয়ার জায়গায় আছে 2 ধরনের টাইলসের কারুকাজ। তৎকালীন টাইলসগুলো ছিল খুবই দৃষ্টিনন্দন। দেওয়ালের উপরের অংশের টাইলসগুলোতে রয়েছে গোলাপি, সাদা আর নীল রঙের কারুকাজ, আর নিচের দিকে টাইলসে হালকা শ্যাওলা সবুজ রঙের ডিজাইন। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী মুসল্লিদের সুবিধার্থে পাকা ঘাট বাঁধানো এই পুকুরটি খনন করেছিলেন, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে উজু করে নামাজ আদায় করতে পারে। মসজিদের ছাদে রয়েছে 10টি গম্বুজ। মাঝখান বরাবর রয়েছে বড় একটি গম্বুজ। এই গম্বুজের চারধারে মাইকগুলো লাগানো থাকে। বড় গম্বুজের চারপাশে আছে মোট 9টি গম্বুজ। মসজিদের দক্ষিণ পাশেই পারিবারিক কবরস্থান, যেখানে কালের সাক্ষী হয়ে শায়িত আছেন মহিষী নারী নবাব ফয়জুন্নেসা ও তার পরিবারবর্গ। এই মসজিদে প্রবেশের জন্য চতুর্পাশেই রাস্তা রয়েছে। বিশেষ করে মুসল্লিরা যাতে নামাজ শেষে কবর জিয়ারত করতে পারে সেই জন্য কবরের পাশেই একটি প্রবেশদ্বার দেওয়া হয়েছে।
প্রিয় বন্ধুরা, আমার সামনে নতুন সুউচ্চ যে বিল্ডিংটি দেখছেন, এটি হচ্ছে নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ। কালের বিবর্তনে এই কলেজের কাঠামোগত অনেক পরিবর্তন হয়েছে। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর জীবনের সবচেয়ে বড় সাফল্য, শিক্ষাক্ষেত্রে তিনি অনেক নজির স্থাপন করেছেন। তিনি যে সময়ে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেন, তখন সমাজ ব্যবস্থা ছিল শিক্ষায় পিছিয়ে। শিক্ষা অর্জনের ভালো প্রতিষ্ঠান না থাকায় কুসংস্কারে মানুষ ছিল নিমজ্জিত। শিক্ষায় পিছিয়ে পড়া সমাজকে বদলে দেওয়ার প্রত্যয়ে তিনি গড়েছেন একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করে একজন শিক্ষা অনুরাগী হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আজ দেশসেরা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী দুঃসাহসিক উদ্যোগ নিয়ে মহিষী নারী বেগম রোকেয়ার জন্মের 7 বছর আগে 1873 সালে কুমিল্লা শহরের পাদুরতলায় প্রতিষ্ঠা করেন ফয়জুন্নেসা উচ্চ ইংরেজি বালিকা বিদ্যালয়, যা বর্তমানে ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। 1901 সালে তিনি একটি অবৈতনিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেই সঙ্গে মাদ্রাসার ছাত্রদের থাকার সুবিধার জন্য একটি ছাত্রাবাস নির্মাণ করেন। মাদ্রাসার ভালো ফলাফলে উৎসাহিত হয়ে পরবর্তীকালে ফয়জুন্নেসার বংশধররা 1943 খ্রিস্টাব্দে একটি উচ্চ মাধ্যমিক ইসলামিক কলেজে রূপান্তরিত করেন। 1965 সালে কলেজটি ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়ে নবাব ফয়জুন্নেসা ডিগ্রি কলেজ নামে আখ্যায়িত হয়। 1982 খ্রিস্টাব্দে কলেজটি সরকারিকরণ হলে এর নাম পরিবর্তন হয়ে নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ হিসেবে রূপান্তরিত হয়। কুমিল্লার দক্ষিণাঞ্চলে এটিই একমাত্র সরকারি কলেজ যেখানে উচ্চ শিক্ষা অর্জনের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা আসে। 1901 সালে মহিষী এই নারী নওয়াব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শিশুদের শিক্ষা বিস্তারে তিনি নওয়াব ফয়জুন্নেসা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে পশ্চিমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে চালু রয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষা বিকাশে তিনি বিভিন্ন স্থানে 14টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। 1899 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নির্মাণ কাজে তৎকালীন সময়ে 10,000 টাকা অনুদান দেন। ছাত্রীদের থাকার জন্য পশ্চিমগাঁয়ে মহিলা হোস্টেলের ব্যবস্থা সহ সব খরচ বহন করেছিলেন। এমনকি তিনি ছাত্রীদের মাসিক বৃত্তির ব্যবস্থাও করেছিলেন। নওয়াব ফয়জুন্নেসা দেশের বাইরে শিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছিলেন। তিনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় কৃষ্ণনগরেও একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। মানবিকতায় তিনি ছিলেন নিবেদিত। তৎকালীন সমস্যাগ্রস্ত সমাজের প্রতিটি ক্ষেত্রে তিনি পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন। স্বাস্থ্যক্ষেত্রে তার অবদানের কথা আজও স্মরণীয়। তিনি নারীদের স্বাস্থ্য রক্ষা ও সুচিকিৎসা ব্যবস্থা করেন। তিনি 1893 সালে নওয়াব ফয়জুন্নেসা মহিলা ওয়ার্ড প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে কুমিল্লা জেনারেল হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত। 1893 সালে নওয়াববাড়ির কাছেই তিনি নারীদের জন্য একটি স্বতন্ত্র হাসপাতাল নির্মাণ করেছিলেন। এছাড়াও অনেক দাতব্য প্রতিষ্ঠান, এতিমখানা এবং সড়ক নির্মাণ করেছিলেন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। তিনি পুল, ব্রিজ, কালভার্ট, দাতব্য প্রতিষ্ঠান, এতিমখানা, সড়ক নির্মাণ করে মানবতাবাদী ও সমাজ সংস্কারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। 1894 সালে পবিত্র হজ পালন করার সময় তিনি মক্কার হাজিদের জন্য একটি মুসাফিরখানা প্রতিষ্ঠা করেন। তিনি পবিত্র মক্কা শরীফে মাদ্রাসায় সলাতিয়া ও ফোরকানিয়া বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে সহায়তা প্রদান করেন। এছাড়াও সে সময়ে আব্বাসিয়া খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদার নামে নামকরণকৃত নাহারে জুবাইদা পুনঃখনন করে যাতে করে হজ পালন করতে যাওয়া হাজিদের সুপে পানির অভাব না হয়। প্রিয় দর্শক, শত শত বছর পার হওয়ার পরেও আজও কালের সাক্ষী হয়ে লাকসাম শহর থেকে আধা কিলোমিটার দূরে ডাকাতিয়া নদীর তীর ঘেঁষে অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি ঐতিহাসিক নওয়াব ফয়জুন্নেসার এই বাড়িটির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।